একটা আস্ত হাওয়া আর ভিখারি ঘরের মেয়েকে বউ করে এনেছি। যত সব ছোট লোকের ঘরের মেয়ে। আরে মা, ওর কথা ছাড়ো তো। ও খেলো কি মরলো সেটা আমার দেখার দরকার নেই। আমাদের কাছে হাত পেতে লাভ নেই। মা, আপনি একদম চিন্তা করবেন না। বলি ও মহারানী, আর কতক্ষণ নবাবজাদির মতো পড়ে পড়ে ঘুমোবি শুনি? বেলা গড়িয়ে সূর্য মাথায় উঠলো, সেদিকে কি তোর কোনো হুঁশ আছে? নাকি সংসারের কাজগুলো আসমান থেকে কেউ এসে সেরে দিয়ে যাবে? আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই। ওঠ বলছি। এখনো বিছানায় আষ্টে পিষ্টে পড়ে আসিস কোন সাহসে? মা, কাল রাত থেকে শরীরটা বড্ড খারাপ লাগছে। শরীরটা একদমই ভালো লাগছে না, তাই একটু শুয়েছিলাম। আপনি ভুল বুঝবেন না মা। তুই যদি এমন পড়ে পড়ে ঘুমাস তাহলে সংসারের কাজগুলো কে করবে শুনি? মা, আজকে ছোটকে বলে দিন না কাজগুলো একটু গুছিয়ে নিতে। মাথার যন্ত্রণায় আমি চোখই মেলতে পারছি না। একটু সুস্থ বোধ করলেই আমি গিয়ে ওর হাতে হাতে সব কাজ সেরে দেব। তখনই সেখানে ছোট বৌমা চলে আসে। কি বলছেন দিদি? আমি এই বাড়ির কাজ করব? অসম্ভব। নিজের বাপের বাড়ি তো এক গ্লাস জলও ঢেলে খেতে হয়নি, এক ঝাঁক কাজের লোক থাকতো আমার জন্য, আর আজ আমাকে বলছেন এই সব নোংরা কাজ করতে? দেখুন মা, স্পষ্ট বলে দিচ্ছি, এইসব মেহনতি কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আরে না না বৌমা, তোমাকে কিচ্ছু করতে হবে না। ওই পোড়া মুখের কথা একদম কানে তুলো না তো। আর তুই নবাব জাতি এখনো বসে আছিস? ওঠ বলছি। তোর বাবা কি এখানে 10 চাকর রেখে গেছে যে তোর সব কাজ লোকে করে দেবে? যা, জলদি গিয়ে সংসারের সব কাজ শেষ কর। মা, আমার কিছু ময়লা জামা কাপড় জমেছে, আপনি যদি একটু দিদিকে বলে দিতেন সেগুলো কেচে দেওয়ার জন্য, তবে আমার খুব উপকার হতো। আরে ছোট বৌমা, তুমি একদম চিন্তা করো না, তোমার সব কাজ বড় বউ করবে। এই, হা করে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি ওঠ, বাসি কাজগুলো সেরে পুকুর ঘাট থেকে ছোট বৌমার জামা কাপড়গুলো চটপট কেচে নিয়ে আয়, তারপরে সে রান্না কর। মা, একটা ভালো খবর আছে। আমার বাপের বাড়ি থেকে আপনাদের সবার জন্য কেনাকাটা করা হয়েছে। আমরা পরশুদিন এগুলো আনতে যাব। আরে বৌমা, আবার কেনাকাটার কি দরকার ছিল বলো তো? তোমার বাবা মা তো আমাদের জন্য এমনিতেই কত কি করেন। আর আমার কপাল দেখো, একদিকে তুমি আর অন্যদিকে ওই বড় বৌমা। একটা আস্ত হাওয়া আর ভিখারি ঘরের মেয়েকে বউ করে এনেছি। বাপের বাড়ি থেকে একটা চার আনাও তো কখনো এই বাড়িতে ঢোকে না। আরে মা, আপনিও না? আপনার জন্য পাঠানো তো দূরের কথা, ওদের নিজেদেরই দিন চলে না। আপনি ওই বাড়ির কাছ থেকে কোনো কিছুর আশা একদম ছেড়েই দিন মা। আরে বৌমা, তা কি আর আমি জানি না? তুমি তো হচ্ছ আমার এই বাড়ির আসল লক্ষ্মী। তা মা, তুমি কি কিছু খেয়েছো? না মা, আমি এখনো খাইনি। চলো মা, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। এত বেলা করে খেলে কি হয় বলো? তোমার শরীর খারাপ হলে যে আমার একদম ভালো লাগবে না মা। মা, তাহলে বৌদিকে ডেকে নিন, সেও খেয়ে নেবে আমাদের সাথে। আরে মা, ওর কথা ছাড়ো তো। ও খেলো কি মরলো সেটা আমার দেখার দরকার নেই। তুমি এসো আমার সাথে। তাদের এসব কথা ঘরের বাইরে থেকে বড় বৌমা শোনে এবং এসব কথা শুনে তার অনেক মন খারাপ হয়। কি গো গিন্নি, তুমি কি খাবার খেয়েছো? না গো, এখনো আমি খাইনি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে গিন্নি, আমি তোমাকে কতবার বলেছি যে আমার জন্য এত বেলা পর্যন্ত অপেক্ষা করবে না? এ বাড়িতে ছোটর খাওয়ার জন্য সবার কত চিন্তা, আর আমি সারাদিন জান প্রাণ দিয়ে খাটলেও কেউ একবার জিজ্ঞেসও করে না খেয়েছি কিনা। শুধু গরিব ঘরের মেয়ে বলেই কি আমার কোনো দাম নেই? ও বড়লোকের মেয়ে বলে সবাই ওকে মাথায় তুলে রাখে, আর আমি গরিব বলে কি আমার রক্ত মাংসের শরীর নয়? গিন্নি, তুমি কেঁদো না। মা তোমার সাথে এমন ব্যবহার করলেও আমারও খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো? নিজের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আজ আমার হাত পা বাঁধা। তোমাকে একটু সুখে রাখার সামর্থ্য যে আমার নেই। শুধু একটু ধৈর্য ধরো, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। না গো, তোমার কাছ থেকে আমার কিছুই চাই না। তুমি যে আমার পাশে আছো, এটাই হচ্ছে আমার সব থেকে বড় সুখ। দেখো মা,
তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না। বড় বৌদি গরিব পরিবারের মেয়ে বলে তুমি তার সাথে অন্যায় করছো, তাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছো। আর ছোট বৌদি ধনী পরিবারের মেয়ের জন্য তুমি তাকে মাথায় তুলে রাখছো, এটা কিন্তু একদম ঠিক করছো না মা। শোন, আমি যেটা করছি ভালোর জন্যই করেছি। ও হলো ছোট লোক ঘরের মেয়ে, ওকে যে আমার বাড়ির বউ করে এনেছি, এটাই তোর সাত কপালের ভাগ্য। আর ছোট বৌমা এসব কাজ করে অভ্যাস নেই, কারণ সে ধনী ঘরের মেয়ে, তার বাড়িতে অনেক কাজের লোক আছে। আর বড় বৌমা তো গ্রামের মেয়ে, এইসব কাজ করতে পারে, তাই তাকে দিয়ে কাজ করাই, বুঝেছিস? কিন্তু মা, তুমি বড় বৌদির সাথে ভালো কাজ করছো না, একদিন তুমি তোমার নিজের ভুল ঠিকই বুঝতে পারবে। ও বড় বৌমা, একটা কথা বলি, কিছু মনে করো না বাপু। তোমার ওই ছোট যাকে তো দেখি সারাদিন পটের বিবির মতো সেজে গুজে ঘুরে বেড়ায়, বাড়ির একটা কুটো নেড়ে দুটো করে না। আর তুমি সাত সকাল থেকে গাধার খাটুনি খাটছো, এ কেমন বিচার বাপু? সব কাজ কি তোমার একার? না কাকি, এমনটা না। সবাই কম বেশি হাতে হাত মিলিয়ে কাজগুলো করা, কেউ একা করে না। থাক থাক বাপু, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার শাশুড়ি কেমন তাই এই পাড়ার কারোর অজানা নেই। ছোট বউ বড় ঘরের মেয়ে বলে তাকে তো মাথায় তুলে রেখেছে, আর তোমাকে পেয়েছে গরুর মতো খাটিয়ে নেওয়ার জন্য। আরে না না কাকি, এমনটা বলবেন না। ও তো বড় ঘরের মেয়ে, বাপের বাড়িতে অনেক কাজের লোক, তাই এখানে এসে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে ওর। দেখবেন ধীরে ধীরে ও ঠিক সব শিখে যাবে। আর বলো না বাপু, তোমার শাশুড়ি পাড়ায় বেরোলেই তো তোমার ছোট জায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, আর তোমার নামে গালিগালাজ করতেও ছাড়ে না। কত আজে বাজে কথা যে শোনায়, আমরা কি গ্রামের মানুষ কিছু জানি না? আচ্ছা কাকি, তাহলে আমি এখন আসি গো, সংসারে অনেক কাজ পড়ে আছে। কি রে পোড়ামুখী, এখন আসার সময় হলো? সেই কখন পুকুর ঘাটে গিয়েছিলি জামা কাপড় কাচতে? নিশ্চয়ই পাড়ার কারো কাছে আমার নামে বদনাম করেছিস, তাই না? না মা, বিশ্বাস করুন, আমি কারো কাছে আপনাদের নামে কোনো বাজে কথা বলিনি। আসলে এতগুলো জামা কাপড় কাচতে কাচতে একটু দেরি হয়ে গেছে মা। সকাল গড়িয়ে তো দুপুর হতে চললো, এখনো পর্যন্ত রান্না বান্না বসানোর কোনো নামগন্ধ নেই। মা, একা হাতে সংসারের সব কাজ সামলাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি এই কাপড়গুলো মেলে দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। সব সময় মুখে মুখে কথা লেগেই আছে, একটা কথা বললে তার 10টা উত্তর রেডি থাকে। কেনই বা থাকবে না? বাবা মা তো আর ভালো কিছু শিখিয়ে পাঠায়নি, যত সব ছোট লোকের ঘরের মেয়ে। মা, আপনি এমন করে কেন কথা বলছেন? আমি তো শুধু বললাম যে কাপড়গুলো মেলে দিয়েই রান্না করতে যাব। এর মধ্যে আমার বাবা মাকে টেনে আনার কি দরকার ছিল? বেশি কথা না বলে যাও তো এখন এখান থেকে। সারাদিন সবার জন্য জান লড়িয়ে খেতে দেই, তবুও কারো কাছ থেকে একটু ভালোবাসা জুটে না। যতই করি না কেন, ঈদের মন আমি কখনো পাবো না। আজ আমার বাবার টাকা পয়সা থাকলে হয়তো ওদের মতো আমিও সমাদর পেতাম। শুধু গরিব বলেই কি আমার ভালোবাসার কোনো দাম নেই? শোনো, বাবা বলেছে আমাদের একটা ফ্ল্যাট কিনে দেবে, তাই ভাবছি আমরা ওখানেই চলে যাব। এখানে থেকে আর কি লাভ বলো? না আছে কোনো আরাম, না আছে কোনো সুযোগ সুবিধা। কি বলছো গিন্নি? সত্যি আমার শ্বশুর মশাই আমাদেরকে একটা ফ্ল্যাট কিনে দেবে? এ তো খুবই ভালো কথা। হ্যাঁ গো, এই জন্যই তো বলছি চলো ওইখানে চলে যাই, এখানে আমার একদম ভালো লাগে না। কিন্তু গিন্নি, আমরা যদি ওখানে চলে যাই তাহলে এখানে দাদা বৌদি মা বাবাও তো আছে, ওদেরকে কি আমাদের সাথে নিয়ে যাবো নাকি? নতুন ফ্ল্যাটে আমরা দুইজনই শুধু যাব, তোমার ওই বয়স্ক মা বাবা আর দাদা বৌদিকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। আর তুমি যদি ওদের ছেড়ে থাকতে না পারো তবে তুমি এখানেই থাকো, আমি একাই চলে যাব। আরে গিন্নি, রাগ করছো কেন? আমি তো বললাম তোমার সাথেই যাব। তুমি কথায় কথায় এত রেগে যাচ্ছ কেন বলো তো? শান্ত হও, আমরা দুজনেই যাব, ঠিক আছে? আর শোনো, তোমার মা কেন আমাকে এত ভালোবাসেন সেটা আমি খুব ভালো করেই জানি। আমি বড় ঘরের মেয়ে বলেই তো তিনি আমাকে মাথায় করে রাখেন। আজ আমি যদি গরিব ঘরের মেয়ে হতাম তবে আমাকে দিয়েও সব কাজ করাতেন আর সারাদিন কথা শোনাতেন। সবটাই আসলে পয়সার খেলা, বুঝছো? আরে গিন্নি, সেটা তো আমি জানি, এখন এসব কথা বাদ দাও তো। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। বিমলা দেবী একদিন গুরুতর অসুস্থ হয়ে যায়, তখন তাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা হয়। দেখুন, আপনার মায়ের পেটে একটা টিউমার ধরা পড়েছে। দেরি করলে এটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। দেরি করবেন না, যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন।
ডাক্তার বাবু, আমার মায়ের এই অপারেশনের জন্য কত টাকা খরচ হবে? এই অপারেশনে 2 লাখ টাকা মতো খরচ হবে। যত তাড়াতাড়ি পারেন টাকাটা জমা করে দিন। একটা কথা মাথায় রাখবেন, 1 মাসের মধ্যেই অপারেশন করতে হবে, তা না হলে আপনার মাকে কিন্তু আর বাঁচানো যাবে না। পরের দিন সকালে বিমলা দেবীকে নিয়ে সবাই বাড়ি চলে আসে। আর ঠিক তখন সেখানে ছোট বউ এবং ছোট ছেলে আসে। মা, আপনাদের সাথে আমাদের একটা কথা আছে। হ্যাঁ মা, কি কথা বলবে বলো। মা, আমরা আর এখানে থাকবো না। আমি তোমার বৌমাকে নিয়ে শহরে চলে যাচ্ছি। এখান থেকে কাজের জায়গায় যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে, তাই ভাবছি এবার থেকে ওখানেই থাকবো। ওখান থেকে কাজ করা আমার জন্য অনেক সুবিধা হবে। ওরে বাবা, আমার এই শরীর খারাপের সময় তোরা আমাকে এভাবে ফেলে দিয়ে শহরে চলে যাস না। মা দেখুন, আমাদের আর কিছুই করার নেই। ওর অফিস যেতে খুব কষ্ট হয়, তাই বাবা আমাদের শহরে একটা ফ্ল্যাট দিয়েছে, আমরা ওখানেই যাচ্ছি। আর আপনার চিন্তা কি, বৌদি তো আছেই। কিন্তু বাবা, ডাক্তার তো বলেছে আমার অপারেশন করার জন্য নাকি 2 লক্ষ টাকা লাগবে। এখন বাড়িতে তো একটা টাকাও নেই বাবা। শোনো মা, আমার কাছে অত টাকা পয়সা নেই যে তোমার অপারেশনের জন্য দিয়ে দিব। আমার পক্ষে 1 টাকা দেওয়া সম্ভব না। তার ছোট ছেলের মুখ থেকে এমন কথা শুনে বিমলা দেবী অনেক অবাক হয়ে যায়। তোর মতো ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, আজ বড় অফিসে চাকরি করিস বলে নিজের মাকে পর করে দিলি। দেখুন মা, অত টাকা পয়সা আমাদের কাছে নেই। বড়দাকে বলুন না টাকা দিয়ে সাহায্য করতে, আমাদের কাছে হাত পেতে লাভ নেই। বৌমা, তুমি এমন ভাবে কথাগুলো বলছো, আমি তো তোমাকে কত ভালোবাসতাম, নিজের মেয়ের মতো মাথায় করে রাখতাম। আজ আমার এই বিপদের দিনে তোমার মুখ থেকে এমন নিষ্ঠুর কথা শুনতে হবে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি মা। আপনি যাই বলুন না মা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা ভাবার ভেবে নিন। মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার অপারেশন ভালোভাবেই হয়ে যাবে। কিন্তু এতগুলো টাকা কোথায় থেকে যে জোগাড় হবে সেটাই তো বুঝতে পারছি না। মা, আপনি টাকা নিয়ে একদম চিন্তা করবেন না। আমার বিয়েতে বাবা মা যেসব গয়না দিয়েছিল আমি সেগুলো বিক্রি করে দেব। সেই টাকা দিয়েই আপনার চিকিৎসা করা হবে মা। দেখলে তো মা, তুমি যাকে সারা জীবন অপছন্দ করলে আজ সেই তোমার প্রাণ বাঁচাতে এগিয়ে এলো, আর যাকে তুমি মাথায় করে রাখতে সে তোমার বিপদে ফেলে চলে গেল। আমি বলছিলাম না মা, তুমি মানুষ চিনতে ভুল করেছো, আজ তার প্রমাণ নিজের চোখেই দেখে নিলে তো। ঠিক বলেছিস রে মা, আজ আমি নিজের চোখে সব প্রমাণ পেয়ে গেলাম। ছোট বৌমার বাবা বড়লোক বলে আমি ওকে মাথায় তুলে রেখেছিলাম, আর বড় বৌমা গরিব বলে ওকে সব সময় অপমান করেছি। কিন্তু আজ বুঝলাম টাকা থাকলেই বড় হওয়া যায় না। আমি যে অনেক বড় ভুল করেছি। শোনো, আমার যে গয়নাগুলো আছে সেগুলো নিয়ে কাল সকালে তুমি শেখরার দোকানে যেও। ওগুলো সব বিক্রি করে যা টাকা পাবে নিয়ে এসো। জানি না 1-2 লাখ টাকা পুরো হবে কিনা, তবে যাই হবে তাই দিয়ে আমরা মায়ের অপারেশন শুরু করে দেব। আরে গিন্নি, তুমি চিন্তা করো না তো। আমাদের জমানো টাকা আছে কিছু, আর তোমার গয়না বিক্রি করা টাকা দিয়ে মায়ের চিকিৎসা হয়ে যাবে। যদি কিছু কম পড়ে আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নেব। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তার বড় ছেলে তাকে হসপিটালে ভর্তি করে এবং কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু করে। তারপর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। মা, আজকে তুই আমার জন্য যা করলি তা আমি কোনোদিনও ভুলবো না। আমি তোকে কত অবহেলা আর অপমান করেছি, অথচ তুই নিজের সব গয়না বেচে আমাকে নতুন জীবন দিলি। আমাকে ক্ষমা করে দিস মা, আমি আসলে হীরা চিনতে ভুল করেছিলাম। আজ আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। টাকা পয়সা থাকলেই মানুষ বড় হয় না রে মা, বড় হতে গেলে বড় মনের প্রয়োজন হয়, আর সেই বড় মনটা শুধু তোমারই ছিল মা। আমি এতদিন তোমাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দে, আমায় তুই ক্ষমা করে দে মা। মা, ওসব পুরোনো কথা আর তুলবেন না তো। আপনি তো আমার মায়ের মতো, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এখন ওসব ভেবে মন খারাপ না করে একটু বিশ্রাম নিন। তার শাশুড়ি তার নিজের ভুল বুঝতে পারে এবং বড় বউ তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা শাশুড়ি বৌমা আবার মিলেমিশে থাকতে শুরু করে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাতে একদম ভুলো না। তোমরা কি চাও পরের ভিডিওতে তোমার নাম বলি? তাহলে ঝটফট কমেন্টে তোমার নামটি লিখে দাও। আর হ্যাঁ, আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।